সর্বকালের সেরাকে, পেলে না ম্যারাডোনা? অনেকেই তো এখন বলছে ওই বিতর্কটাই আসলে পেছনে ফেলা উচিত। মেসিই সর্বকালের সেরা। অন্য সব তারারা যেখানে আলোয় ঝলমল করছে, একটা এত বড় তারা একেবারে আলো দেবে না, নিভে থাকবে, নিঃসুপ হয়ে থাকবে, এটা হতে পারে না। যারা মেসির মতো ফুটবলারের খেলা দেখছি, খেলাটা উপভোগ করতে পারছি আমাদের নিজের চোখে। এটা আমাদের জন্য সত্যি অনেক বড় সৌভাগ্যের বিষয়। এবারের বিশ্বকাপে গোলের উৎসব চলছে পুরো দমে। ৩৯ বছর বয়সে রেকর্ড ভাঙছেন মেসি, জোড়া গোল করে জবাব দিচ্ছেন ৪১ বছর বয়সী রোনালদো। গোল করে যাচ্ছেন হালান্ড, এমবাপেও আছেন দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বের শুরুতে গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে দারুণভাবে। শেষ পর্যন্ত কি মেসি জিতবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার মুকুট? দর্শক, আমরা আলোচনা করতে চাই, বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে চাই। লিওনেল মেসির আজকে ৩৯তম জন্মদিন। ঠিক জন্মদিনের রাতেই রোনালদো কামব্যাক করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে কানাডা থেকে অনলাইনে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক আবু সাদাত। আবু সাদাত, আপনাকে স্বাগত খেলাযোগে, সেই সঙ্গে শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ৭১ টিভির দর্শকদেরকেও ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। আবু সাদাত, আপনার সাংবাদিকতা ক্যারিয়ার বেশ লম্বা। আপনি লিওনেল মেসিকে অনেক আগে থেকেই দেখছেন। শুরুতে একদম মেসির জন্মদিনের আলোচনাটা দিয়ে শুরু করতে চাই। এত বয়সী একজন ফুটবলার, কিন্তু তাকে কি দেখে বোঝার উপায় আছে যে তার বয়সটা আজকে ৩৯ হলো? যদি আমি গত দুইটা ম্যাচ নিয়ে বলি, মানে কি কি পার্থক্য দেখতে পেয়েছেন আপনি আপনার ক্যারিয়ারে, সাংবাদিকতার ক্যারিয়ারে? মেসি কেন এখনো বদলাননি? প্রথমত আসলে মেসিকে মূল্যায়ন করার মতো যোগ্য ব্যক্তি বোধহয় আমি না, বা আমরা অনেকেই না। কারণ মেসি আসলে কি, এটাই বোঝা মুশকিল। কারণ এই বয়সে আপনি বলছিলেন যে ৩৯ বছর বয়স হয়ে গেছে, তার জন্মদিন এবং জন্মদিনের শুভেচ্ছা। আমাদের শুভেচ্ছা অতদূর পৌঁছাবে কিনা জানি না, আমরা ভক্ত হিসেবে শুভেচ্ছাটা জানাতেই পারি। তো ওইখান থেকে যদি বলি যে মেসি আসলে কত রকম বিস্ময়, কত রকম আরো কি যে উপহার দিতে যাচ্ছে সামনের ম্যাচগুলোতে, কত দূর এবারের বিশ্বকাপ যাত্রাপথ হবে আর্জেন্টিনার, মানে এটা শুধু আমাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় নাই। একজন মেসি একটা দলকে শুধুমাত্র মানসিকভাবে এগিয়ে দেয় না, দলকে জেতাচ্ছেন, প্রতি ম্যাচে গোল করছেন, হ্যাটট্রিক করছেন, ২ গোল করছেন। ও ম্যাচে তো হ্যাটট্রিকও হয়ে যেতে পারত। সবকিছু মিলে আসলে মেসির তুলনা মেসি আসলে মেসিকে নিয়ে যে ডিবেটটা, মানে অনেকেই সর্বকালের সেরাকে, পেলে না ম্যারাডোনা? অনেকেই তো এখন বলছে ওই বিতর্কটাই আসলে পেছনে ফেলা উচিত। মেসিই সর্বকালের সেরা। এই ব্যাপারটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই, কোনো দ্বন্দ্ব নেই। আমি অন্তত বিশ্বাস করি আসলে মেসিই সেরা। মেসি অস্বাভাবিক একটা মানে প্রতিভা হিসেবে দুনিয়াতে এসেছে। আমরা বোধহয় এই সময়ের অন্যতম কি বলবো যে ভাগ্যবান ব্যক্তি, যারা মেসির মতো ফুটবলারের খেলা দেখছি, খেলাটা উপভোগ করতে পারছি আমাদের নিজের চোখে। এটা আমাদের জন্য সত্যি অনেক বড় সৌভাগ্যের বিষয়। নিঃসন্দেহে মেসির কাছ থেকে আসলে অনুপ্রেরণা নেয়ার মতো কি আছে? মানে আমরা দেখতে পাই যে বারবার বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়ে বাদ পড়া, কিন্তু তারপরেও তিনি আসলে হাল ছেড়ে দেননি। যদিও একটা সময় আমরা শুনতে পারছিলাম যে তিনি অবসর নেবেন, এবং তাকে নিয়ে নানা রকম ট্রল হচ্ছিল, আলোচনা সমালোচনা। দিন শেষে তো তিনি চ্যাম্পিয়ন হলেনই, তার সমর্থকদেরও চ্যাম্পিয়ন করলেন, এবং একই সাথে আরো একটা বিশ্বকাপ তার সামনে। এবার একটু সবাই বিশ্বাসটা করছেন যে হয়তোবা মেসির হাতে আরো একটা বিশ্বকাপ উঠবে। এই যে মেসির পুরো ক্যারিয়ার থেকে আসলে যদি বলি যে শিক্ষণীয় ব্যাপারটা কি, সেটা হোক আমাদের দেশের ফুটবলাররাই নিতে পারবে বা নতুন প্রজন্ম, কি নিতে পারবে তার কাছ থেকে? আসলে নেয়ার তো অনেক কিছুই আছে। নেয়ার তো অনেক কিছুই। ফুটবলীয় দিকে আমি যদি নাই যাই, মানে জীবনের যেকোনো পর্যায়ে হার না মানার যে ব্যাপারটা, যে আপনি থেমে যাওয়ার দরকার নেই। অনেকেই মনে হতে পারে আমরা মেসির সেই ২০১৮ বা তারও আগে যদি চিন্তা করি যে অবসর নিয়ে ফেলবে, মেসি জাতীয় দলের জন্য মানে অতটা ফিট না যতটা বার্সেলোনা বা ক্লাব ফুটবলের জন্য। তো তখন নানান রকম সমালোচনা। সেখান থেকে তিনি শুধু থাকলেন না, কি বলবো যে এক ধরনের অবসর নেয়া, সেখান থেকে আবারও দলে আসা, এই যে থেকে যাওয়াটা, মানে জীবনের কোথাও যেন কেউ থেমে না যায়, নিজের উপরে হতাশা ভর না করে যে আমি পারবো না, আমাকে দিয়ে হচ্ছে না। এই যে ব্যাপারটা যদি কারো ব্যক্তিগত জীবনে, অন্য কোনো ফুটবল না, খেলা না, মানে জীবনের যে কোনো মুহূর্তই হতে পারে, ওই যে হতাশা ভর করা যে আমি পারছি না, আমাকে দিয়ে হবে না, ওইটাই আমার ধারণা মেসির একটা বড় অনুপ্রেরণার জায়গা হতে পারে। যে মেসিকে দেখি, অনেকেই আছে, কিন্তু মেসি হয়তো আলাদা রকম ভাবে, যে কোথাও যেন কেউ আমরা থেমে না যাই। এই যে চলার জন্য আপনার উপরে যদি আত্মবিশ্বাসটা থাকে যে হ্যাঁ আমি পারি, আমি পারবো, এই ব্যাপারটা থাকলেই আসলে অনেক কিছু সম্ভব। সেটা মেসি যেমন এই বিশ্বকাপ জিতে দেখিয়েছেন, আবারও আরেকটা বিশ্বকাপের সামনে। সবকিছু মিলে আসলে মেসি শুধু ফুটবলের জন্য না, ওভারঅল মানে মানুষের জন্য একটা বড় অনুপ্রেরণার জায়গা।
সেটাই আসলে তার যারা সতীর্থ রয়েছে তারাও তার কাছ থেকে অনেক কিছু শিখছে। আমরা যারা ক্রীড়া সাংবাদিকতা করছি আমরা অনেক সময় যে হাল ছেড়ে দেওয়ার যে ব্যাপারটা, যে হাল ছেড়ে দেওয়া যাবে না, সেটাও কিন্তু তার কাছ থেকে শিখছি। আবু সাদেত, আমরা একটু বিশ্বকাপের নিয়ে আলোচনা করতে চাই। পর্তুগাল ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন এবং রোনালদো কামব্যাক করেছেন। দুর্দান্ত একটা চাপে ছিলেন বেচারা, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে যখন মেসি প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন, তারপরও ম্যাচে জোড়া গোল করেন এবং অন্যান্য যারা তার রয়েছে প্রতিদ্বন্দ্বী, যদি বলি ইয়াংদের মধ্যে এমবাপে তিনি গোল করে যাচ্ছেন, হ্যারি কেন গোল করে যাচ্ছেন, হাল্যান্ড গোল অর্থাৎ প্রত্যেকে কিন্তু গোল করেই যাচ্ছিলেন। সেখানে প্রথম ম্যাচটা ডিআর কঙ্গোর বিপক্ষে তারা যেভাবে ড্র করেছিল এবং রোনালদোকে আসলে নিখোঁজ সংবাদের মধ্যেই আসলে খোঁজা হচ্ছিল, ওই ম্যাচটা নিয়ে কি বলবেন? আসলে রোনালদো কামব্যাক করলো অবশেষে। রোনালদোর ওই যে আমি নিজেও বলছিলাম যে এই ম্যাচটা আসলে রোনালদোর জন্য প্রতিপক্ষ উজবেকিস্তান ছিল না, প্রতিপক্ষ ছিল আসলে চাপ। তাকে নিয়ে যে সমালোচনা, তাকে নিয়ে যত রকম ট্রল হচ্ছে, আলোচনা হচ্ছে, সেই সবকিছু জবাব দেওয়ার জন্য রোনালদোর পায়ে গোলটা ভীষণ দরকার ছিল। এবং প্রথম গোলটা যখন পেল, রোনালদো স্টাইলেই তো গোলটা হলো, ডান প্রান্ত থেকে বলটা এবং চলতি বলের উপরে কি চমৎকার প্লেসমেন্ট। তো সেখান থেকে যখন গোলটা হলো, ওই গোলের পরে আপনিও নিশ্চয়ই দেখেছেন যে যে উদযাপনটা আমার কাছে মনে হয়েছে যে রোনালদোর ওই চাপ মুক্তির যে আনন্দটা, টোটাল দলের ওপরে যে এক ধরনের চাপ তৈরি হয়েছিল সেখান থেকে মুক্তি পাওয়ার যে আনন্দটা, তারই বহিঃপ্রকাশ হয়েছে। এর চেয়েও বড় ব্যাপার, আমি রোনালদোর চাপ বলেন, পর্তুগালের জয় বলেন, তার চেয়েও আমার কাছে যেটা মনে হয়েছে বড় প্রাপ্তি, এই বিশ্বকাপের অন্য সব তারারা যেখানে আলোয় ঝলমল করছে, একটা এত বড় তারা একেবারে আলো দেবে না, নিভে থাকবে, নিশ্চুপ হয়ে থাকবে, এটা হতে পারে না। রোনালদোর এই জ্বলে ওঠাটা আমার কাছে মনে হয়েছে এই টোটাল বিশ্বকাপের এই গ্রুপ পর্বের মানে রঙিন করে তুললো, আরো রাঙিয়ে দিল, দরকার ছিল। এটা না হলে আমার কাছে কেন জানি মনে হয় যে একটা অপূর্ণতা থেকে যেত। কথার কথা যে আজকেও হয়তো পর্তুগাল জিততে পারলো না, ড্র করলো, রোনালদো গোল পেল না, তখন কিন্তু এই এরকম একটা মহাতারকা একেবারেই নিভে যাবে, আলো দেবে না, তখন কিন্তু ওই মানে রঙিন ভাবটা আসতো না। এটা আমার কাছে মনে হচ্ছে টোটাল বিশ্বকাপকেই অন্যরকম একটা পূর্ণতা দিল রোনালদোর আজকের এই পারফরমেন্স। সেটাই আসলে কোচ তার উপর বিশ্বাস রাখছিলেন এবং অনেকে বলছিলেন যে কেন রোনালদোকে পুরো 90 মিনিট খেলানো হচ্ছে এবং তার সতীর্থদের সঙ্গে তার যে টিম বন্ডিং এর যে ব্যাপারটা, সেটা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছিল। আমরা দেখতে পেয়েছিলাম যে রোনালদো যেভাবে সেলিব্রেশন করছেন, কোচও কিন্তু সেভাবে সেলিব্রেশন করছিলেন। তার উপরে কিন্তু অনেক চাপ এসেছিল এবং এই পর্তুগালকে প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে কিন্তু বেশ আমরা পার্থক্য খুঁজে পাই এবং তাদের মধ্যে একটা ক্ষুধা ছিল। যদিও ম্যাচটা ছিল একটা এশিয়ান দল উজবেকিস্তানের বিপক্ষে, কিন্তু তারপরে এই যে 5-0 গোলে উড়িয়ে দেয়া, এটা থেকে আসলে ছোট করার কোনো উপায় নেই। অনেকে র্যাঙ্কিং বিবেচনা করছেন, আর্জেন্টিনার সঙ্গে তুলনা করছেন যে উজবেকিস্তানের র্যাঙ্কিংটা অনেক পেছনে, তো সেক্ষেত্রে পর্তুগাল তো তাদেরকে হারাতে পারে, হয়তো বা আরো কয়েকটা গোল দিতে পারতো। ম্যাচটাকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? ম্যাচটাকে আপনি উজবেকিস্তানকে আমরা যেভাবে বলছি যে এশিয়ার দল কিংবা র্যাঙ্কিং এ খানিকটা পিছিয়ে, আসলে এত হালকা করে দেখার উপায় নেই। আপনি যদি উজবেকিস্তানের প্রথম ম্যাচটা বিবেচনায় আনেন, তাহলে কিন্তু তারা ফাইট মানে অন্যরকম ফাইট দিয়েছিল, লড়াকু দল আমরা উজবেকিস্তানকে যেভাবে চিনি সাধারণত। কিন্তু এই উজবেকিস্তানকে পর্তুগাল একেবারে পাত্তা দেয়নি, যেভাবে খেলেছে একেবারে কিক অফ থেকে মানে তেড়ে ফুঁড়ে যাওয়ার যে ব্যাপারটা বলি, ওই স্টাইলে খেলেছে জন্য আসলে উজবেকিস্তানকে সেভাবে খুঁজে পাওয়া যায়। আর পর্তুগাল এই ম্যাচে যে ফিরবে এটা তো বোঝাই যাচ্ছিল, তাদের জন্য অনেকটা কি বলবো দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা ছিল। সেখান থেকে যে পারফরমেন্সটা করেছে, এই দলটাকে নিয়ে আশাবাদী হওয়ার মতো বা বিশ্বকাপের অনেক দূর পর্যন্ত যাবে। এখন কত দূর যাবে, ফাইনালে যাবে, চ্যাম্পিয়ন হবে, নাকি কোয়ার্টার ফাইনাল সেমিতে গিয়ে আটকে যাবে, সেটা হয়তো পরের হিসেব নিকেশ। কিন্তু এই দলটার ক্যাপাবিলিটি নিয়ে, সামর্থ্য নিয়ে আমি আপনি কিন্তু আসলে সন্দেহ প্রকাশ করতে পারবো না। কারণ যে দলের মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেজের মতো প্লেয়ার আছে, রোনালদোর মতো ফরওয়ার্ড লাইনে প্লেয়ার আছে, তাদেরকে আপনি কোনোভাবে খাটো করে দেখতে পারেন। এবং অসম্ভব রকম পিএসজিতে বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডে বলেন, সব জায়গায় যারা ক্লাব ফুটবলটা দাপিয়ে বেড়াচ্ছে তাদের নিয়ে এই দলটা। তো এরকম একটা সম্ভাবনাময় দল এভাবে ফিরবে খুব স্বাভাবিক ছিল এবং সেটা ফিরেছে। আর রোনালদোর হ্যাট্রিকও কিন্তু হয়ে যেতে পারতো লাস্ট মুহূর্তে, আপনার মনে আছে নিশ্চয়ই, যে ওইটা যদি পায়ে মানে ঠেকাতে পারতো, হয়তো গোল হয়ে গেলে রোনালদো হ্যাট্রিকটাও তাহলে একটা রেকর্ডও কিন্তু হয়ে যেত, একটু বড় হতে পারতো। নিঃসন্দেহে রেকর্ডটা থেকে একটু রোনালদো মনে হয় পিছিয়ে গেলেন। মানে যদি আমরা বলি মেসির সঙ্গে, মেসি একটা রেকর্ড করলেন, তারপরে 24 ঘন্টা পেরোতে না পেরোতে যদি রোনালদো করতেন, তাহলে কিন্তু খেলাটা এই জায়গাটা একটু জমে যেত, যে রোনালদো এবং মেসি ফ্যানদের মধ্যে যে কথার যে লড়াইটা, সেটা কিন্তু কিছুটা হলেও আরো উত্তাপ বাড়তো। যদিও রোনালদো গোল করায় এই জিনিসটাতে এখন অনেকে একটু স্বস্তি পাচ্ছেন, যে আপনি যেটা বলছিলেন যে এমন একজন লেজেন্ড প্লেয়ার, সে যদি আসলে আবার একটু ইয়ে করি যে এখানে কিন্তু রোনালদোর অন্য আরেকটা রেকর্ডও হয়েছে, যেটা
মেসি 6টা বিশ্বকাপ খেলেছে কিন্তু হুম। সবগুলো বিশ্বকাপে গোল নেই, কিন্তু রোনালদোর কিন্তু টানা 6টা বিশ্বকাপের প্রত্যেকটা বিশ্বকাপে এই ম্যাচে গোল দিয়ে সেই রকম একটা রেকর্ড হলো, যেটা আবার অন্য কারণে। এখন এমবাপ্পে 6টা বিশ্বকাপ খেলবে কিনা, কতদূর তার ক্যারিয়ার যাবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু রোনালদো যে রেকর্ডটা করলেন এটাও তো একটা অনন্য রেকর্ড। নিঃসন্দেহে। এবং হচ্ছে যদি বয়সের দিকটা আমরা বিবেচনা করি যে সবচেয়ে বেশি বয়স হিসেব করেও যদি ধরা হয় তাহলেও কিন্তু তার গোল এবং রেকর্ডটাও কিন্তু হয়ে গেছে, সেটা আসলে কে করবে একটা বড় প্রশ্ন। আমরা একটু এই আলোচনাটা করতে চাই যে লিওনেল মেসির আসলে অনেক অর্জন রয়েছে, বিশ্বকাপ ট্রফিও রয়েছে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে যে গোল্ডেন বুট সেটা আসলে এখনো অধরা। যেভাবে আসলে মেসি ছুটছেন এবং বাকিরাও যেভাবে ছুটছেন, এখন তো রোনালদো সেই রেসে যোগ দিলেন। কি মনে হচ্ছে আসলে এবারে গোল্ডেন বুটটা যে আমরা গ্রুপ পর্ব থেকে দেখতে পারছি যে একটা রেস শুরু হয়ে গেছে, প্রতিযোগিতা, সেখানে তো লিওনেল মেসি আছেন, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং হ্যারি কেইন, রোনালদো যোগ দিয়েছেন। আপনার প্রেডিকশন কি থাকবে, কি হতে যাচ্ছে? এই প্রেডিকশনটা না এখন করাটা একটু মুশকিল, কারণ একটু বেশি আগে হয়ে যায়, কারণ এবার খেলাটা 48 দলের, রাউন্ড অফ 32, সেখান হুম হুম। থেকে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, অনেক পথ বাকি আছে, যেহেতু গ্রুপ পর্বেরও আরো একটা করে ম্যাচ বাকি আছে। তো এই জায়গাটাতে আমি জানি না, আমি যদি একেবারে হাল্যান্ড থেকে শুরু করব, নরওয়ে আসলে এবার কত দূর যেতে পারবে সেটার উপরে নির্ভর করছে। হাল্যান্ড যদিও এরই মধ্যে গোল করেছে, জোড়া গোল করেছে, কিন্তু তার পরবর্তী ম্যাচগুলো বা নকআউট স্টেজে গিয়ে তারা কেমন করে সেটার বিষয়। কিন্তু এখানে মেসি খানিকটা হলেও এগিয়ে আছে। আবার যদি এমবাপ্পের কথা চিন্তা করি আমরা, ফ্রান্সের এই টিমটা অতিমাত্রায় ব্যালেন্সড একটা দল, কোথাও আপনি খুঁত খুঁজে পাওয়া মুশকিল। তো সেই দলটাও যদি ফাইনাল পর্যন্ত যায়, তার মানে এমবাপ্পের গোলগুলোও যদি চলতে থাকে, তিনিও কিন্তু এই গোল্ডেন বুটের অন্যতম দাবিদার হয়ে যাবেন। মেসি তো অলরেডি 5 গোল করে, 2 ম্যাচে 5 গোল করেছেন, পরের ম্যাচগুলোতেও একইভাবে একই রিদমে থাকেন কিনা। রোনালদো ফিরলেন, তো লড়াইটা খুব জমজমাট হবে। আপনি এই লড়াই আমি খানিকটা হলেও এগিয়ে রাখবো, এক হচ্ছে যে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং এমবাপ্পে, এই তিনজনই বোধহয় এগিয়ে থাকবে। এর মধ্যে যদি আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যেতে পারে, আমি আশা করি তারা বর্তমান চ্যাম্পিয়ন যেভাবে খেলছে, যদি মেসি নির্ভরতা, সংখ্যার জায়গাটা আবার একটা জায়গায় আর্জেন্টিনাকে ঘিরে আছে, যে দুটো ম্যাচেই মেসি উদ্ধার করলেন, কিন্তু কোনো ম্যাচে মেসি তো দিন শেষে আসলে রক্ত মাংসের মানুষ, একটু যদি ফ্লপ হয়, ওই ম্যাচে গোল না পায়, তাহলে আসলে অন্যের পা থেকে গোলটা আসছে কিনা, আসবে কিনা, সেই যে শঙ্কার জায়গাটা বা সেই এক ধরনের হিসেব নিকেশের ব্যাপারটা, সেইটা যদি পরিষ্কার হয় তাহলে ভালো। তাছাড়া যদি আর্জেন্টিনা কোথাও গিয়ে থেমে যায় নকআউট পর্বে, সেটা হচ্ছে মেসির জন্য দুর্ভাগ্য হবে। তো সেই ক্ষেত্রে আসলে কে শেষ পর্যন্ত গোল্ডেন বুট জিতবে আগে থেকে বলা মুশকিল, কিন্তু আমার কাছে এখন পর্যন্ত তিনজনকে এগিয়ে রাখবো, লিওনেল মেসি, রোনালদো এবং এমবাপ্পে। সেটাই 2022 কাতার বিশ্বকাপে যদি আমরা একটু ফিরে যাই, সেখানে যেমন ফ্রান্স এবং আর্জেন্টিনার ফাইনালটা হয়েছিল, এমবাপের মন খারাপ হয়েছে, কিন্তু এমবাপে কিন্তু গোল্ডেন বুটটা জিতে নিয়েছিলেন। মেসির সঙ্গে একটা ফাইট হয়েছিল, গোল ব্যবধান কম থাকার কারণে মেসি জিততে পারেননি। সেই প্রতিযোগিতাটা আরও একবার ফিরে আসলো এবং অনেকেই বলছেন যে আরও একটা বিশ্বকাপ হয়তো বা এই দুই দলে দেখা হতে পারে, এবং এই যে মেসি এবং এমবাপে তাদেরও কিন্তু এখন থেকে সেই প্রতিযোগিতাটা বেশি আকারে হচ্ছে। এই ব্যাপারটাকে একটু কেমন এনজয় করছেন? একজনের যদি বয়স বলি 39, আরেকজন ইয়াং, কিন্তু গোলের যে ক্ষুধা সেটা আসলে দুজনেরই রয়েছে এবং মেসিকে কোনোভাবে আলাদা করা যাচ্ছে না বয়সের দিক থেকে। মেসি আসলে এই যে নিজেকে ফিট রাখার ব্যাপারটা, মানে কিভাবে আসলে তিনি নিজেকে এই 4 বছরে তৈরি করলেন, মানে কি মনে হচ্ছে যে কোথায় আসলে সেই রহস্যটা? রহস্যটা আসলে কিছু না, আমার কাছে মূল রহস্যের জায়গাটা যেটা মনে হয় যে কোচ লিওনেল স্কালোনি, তার যে কৌশল, তিনি যেভাবে আসলে মেসিকে ব্যবহার করেন, টোটাল কৌশলটাই সাজানো হচ্ছে মেসিকে নির্ভর করে, যার দরুন তার কোনো নির্দিষ্ট ছক নাই। আমরা যদি বলি যে এই কোচ এই ফরমেশনে খেলাচ্ছে এইভাবে, কিন্তু আসলে মেসিকে কিভাবে কখন ব্যবহার করছেন এটা স্কালোনির মানে নিজস্ব একটা স্টাইল দাঁড় করিয়ে ফেলেছেন, এই কারণে আগে থেকেই বলা মুশকিল। আর মেসি যেটা হয়েছে যে মেসি গত বিশ্বকাপে 2022-এর পর থেকে তিনি যখন ইন্টার মিয়ামিতে আসলেন, তার ওই আশাটাও আমার কাছে মনে হচ্ছে একেবারে পূর্ব পরিকল্পিত, কিভাবে তিনি কি করবেন, ডিপলকে সঙ্গে নিয়ে আসলেন, এই যে একসাথে পথ চলা, একটা টিম বন্ডিং তৈরি করা নিজেদের মধ্যে, ইউএস এর আবহাওয়া সবকিছুর সাথেই যে এক ধরনের খাপ খাওয়ানো, তার প্লেইং স্টাইলটা, যদি বলি যে আপনি এই আমেরিকান ফুটবল আর লা লিগা বলেন বা অন্য জায়গার ফুটবল বলি আমরা, সেই ফুটবলের স্টাইলের তুলনায় তো খানিকটা হলেও একটু মনে হয়েছে, আমরা মনে হচ্ছে যে মেসি বোধহয় বিশ্বকাপ জিতে গেল, তারপরে চলে গেলেন, মানে একটা
টপ সারির যে লিগ সেখান থেকে অন্য ইউএসএ তে চলে আসলেন। তো ওই জায়গাটাতে খানিকটা মনে হয়েছিল যে মেসি বোধহয় ভুল কাজ করলেন, মেসি খানিকটা, কিন্তু মেসি যে আসলে বুঝে শুনেই কাজটা করেছেন এখন বোঝা যাচ্ছে, কারণ তার যে বয়সটা 39-এ তো পা দিচ্ছেন। তো সেই জায়গা থেকে মেসি এসে নিজের নতুন একটা স্টাইলের সাথে অ্যাডাপ্ট করেছেন, যেটা আবার এখন টিমে ইমপ্লিমেন্ট করছেন এবং সেখান থেকে সাকসেস পাচ্ছেন। তো মেসির আলাদা কিছু না, রোনালদো যতটা ফিটনেস নিয়ে কাজ করেন আলাদাভাবে, রোনালদোর বয়স হয়ে মানে 41, তো সেই জায়গায় তিনি ফিটনেস নিয়ে যতটা আমরা দেখি বা বুঝি, মেসি কিন্তু অত বেশি ওই হাইলাইটেড না যে বডি মানে ফিটনেস এইটা করে সেটা করে। তার নিজস্ব একটা স্টাইলের ভেতর দিয়ে তিনি এটা অভ্যস্ত হয়ে যান এবং ওইভাবেই চালাচ্ছেন। তো এই মেসিকে আমার কাছে মনে হয়েছে যে মেসির 39, 40 না 41, 42 হলো ব্যাপারটা তা না। প্রত্যেকটা সময় তিনি সিস্টেমগুলোর সাথে, কোচ যেটা চাচ্ছেন কোচের কৌশলের সাথে মানিয়ে তিনি ওইভাবে এগোচ্ছেন এবং ওইভাবে নিজেকে প্রমাণ করছেন যে ফুরিয়ে যাননি। মেসি যত দিন যাচ্ছে ততই আরো উজ্জ্বল বলি, বা যেভাবে মানে একটা ইয়েকে ঘষলে আরো ভেতর থেকে উজ্জ্বলতা বের হয়, ওই ব্যাপারটাই আমার কাছে মনে হচ্ছে যে মেসি প্রতি ম্যাচেই সেই ভেতরের বিষয়টাই বের করে আনছেন এবং সেটাই বোধহয় ফুটবল দুনিয়াকে দেখাচ্ছেন এবং ফুটবল প্রেমীদের মানে উপহার দিচ্ছেন তিনি। আবু সাদাত, এই যে ধরেন খেলাটা আমেরিকায় হচ্ছে এবং লিওনেল মেসি 2022 কাতার বিশ্বকাপ খেলার পর নিজেকে গুটিয়ে ফেলবেন সেটাই সবাই ভাবছিল, তিনি ইন্টার মায়ামিতে গেলেন এবং সেটা আসলে আমেরিকারই একটা লিগ। সো আপনার কাছে কি মনে হয় তার এই যে এগিয়ে থাকা মানে তাকে কি একটা অ্যাডভান্টেজ দিয়েছে কিনা, যে এখানকার ওয়েদার, এখানে যে লম্বা সময় ধরে তিনি খেলছেন, এখানে তিনি আসলে নিজেকে অন্যভাবে অন্য মাত্রায় নিয়ে গেছেন, অন্যদের চাইতে একটু আলাদার জায়গাটা কি এটা কিনা যে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কারণে সেই ফায়দাটা তিনি লুফে নিচ্ছেন? ওইটা কতটা হচ্ছে ওইটার ব্যাখ্যাটা হয়তো আরো মানে যারা ওই রিলেটেড আছে, আমার কাছে ওইটার চেয়েও যেটা মনে হয় যে তার প্লেইং, ধরেন আপনি লা লিগাতে খেললে বা ইংলিশ প্রিমিয়ার লিগে যে ইন্টেন্সিটি নিয়ে খেলা হয় ওখানে, মেসির এই বয়সে হয়তো ওই ব্যাপারটা দিতে পারতেন না বা ওইটা হতো না। এই কারণে নিজের শারীরিক সক্ষমতা বা এই বয়সে আসলে কি ধরনের অনেক কিছু বুঝে শুনে, এর সাথে আরো অনেক অর্থনৈতিক ব্যাপার জড়িত থাকে একটা দেশের, আসলে আমেরিকা এই বিশ্বকাপের আয়োজক, ফলে তারা মেসিকে তা ওই 22 বিশ্বকাপের পরে নিয়ে আসলো, তাদের জন্য একটা বিজ্ঞাপন বলি, বাজার বড় করার যে ব্যাপারটা বলি, অনেক কিছু, কারণ মেসি তো শুধু ফুটবলার না, এখন বাণিজ্যের বড় উপকরণ, মানে ফিফার একটা সোনার ডিম পাড়া হাঁসের মতো অবস্থা। তো তাকেও ইউএসএ নিয়ে এসেছে, অনেক কিছু আসলে এর সাথে জড়িত, শুধুমাত্র তিনি যে মানে ইউএসএ তে আসলেন টাকার জন্য বা নিজের ব্যাপারটা আসলে তা না। আমার কাছে মনে হয়েছে তার প্লেইং স্টাইল, তার শরীরের উপরে কতটা ধকল যাবে, এই লিগের যে স্ট্যান্ডার্ড বা যেভাবে খেলা হয়, হয়তো সেটা লা লিগা বা ইংলিশ প্রিমিয়ার লিগে খেললে হয়তো ওই ব্যাপারটা অতটা দিতে পারতেন না, বা নানান রকম যোগ বিয়োগ মানে করেছেন, এখানটা একটু সবকিছু তিনি একটু মিলিয়ে বেশি মিশে এখন। রিল্যাক্স থাকতে পারছেন, নিজের মন মতো তিনি এক্স্যাক্টলি। ম্যাচগুলো বেছে বেছে খেলতে পারছেন, সেটাই হয়তোবা তাকে ওই শক্তিটা সঞ্চয় করে রেখেছে। আমরা যদি বলি এই মেসি যেভাবে খেলছেন, যেভাবে গোল করছেন, সমর্থকরা একটু আশায় বুক বাঁধতেই পারেন যে আরও একটা বিশ্বকাপে হয়তোবা দেখা যেতে পারে মেসিকে, বা তিনি খেলেই ফেলতে পারেন, হয়তোবা তিনি আরও বেশি রেস্ট নিয়ে 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 হয়তো ফিটনেসটা ধরে রাখবেন। আগামীতে যে বিশ্বকাপটা হতে যাচ্ছে মোটামুটি যে 6টা দেশে হবে, বিশ্বকাপের 100তম আসর, এবং সেখানে কিন্তু পর্তুগালেও কিন্তু বিশ্বকাপের খেলাটা হবে। সো অনেকে বলে রাখছেন যে তাদের আসলে বয়সটা মনে হয় খুব, মানে যতই হোক সেটা একটা সংখ্যা হয়ে যাবে। কি মনে হচ্ছে রোনালদো মেসি আগামী বিশ্বকাপের জন্য কি প্রস্তুতি নিচ্ছেন কিনা? না, 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 এটা তো সম্ভব না। এটা কিন্তু মেসি বোধহয় প্রথম ম্যাচের পরে সাংবাদিকদের এরকম একটা প্রশ্নের জবাবে ক্লিয়ারই করেছেন যে আসলে না, এটা সম্ভব না, বয়সই পারমিট করবে না, রোনালদো পারবেন, এটা যতই আমরা বলি আসলে ওই রকম একটা প্লেয়ারকে 4 বছর পরে, তার মানে 41 থেকে আরো 4 বছর যোগ করলে আপনার 45 বছর বয়স হয়ে যাচ্ছে। 45 বছর বয়সে রোনালদোকে দলের সাথে রাখা মানে ওটা এক ধরনের অর্নামেন্ট হিসাবে রাখা, কিন্তু তার কাছ থেকে আউটপুট পাবে ওইটা হবে না। আবার মেসি নিজেও চাইবে না, মেসিদের এবার যাত্রাটা কত দূর কি হবে জানি না, কিন্তু আমি এই আর্জেন্টিনার টিমটাকেও আপনি খাটো করে দেখতে পারবেন না, বা তারা যেভাবে খেলছে হয়তো মেসি একাই দলটা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু এই দলটাও কিন্তু আবার ফাইনাল খেলবে আমার কেন জানি বিশ্বাস হয়। ফ্রান্স টিমও ভালো, এখন কারা অপোনেন্ট হবে না হবে, কিন্তু এটা বিশ্বাস আছে। আবার ব্রাজিল টিমকেও আপনি হালকা করে দেখতে পারবেন না, যেখানে ডাগ আউটে কোচ কার্লে আনচেলত্তির মতো কোচ আছেন, অভিজ্ঞ কোচ আছেন, সাথে টিমটাও ধীরে ধীরে গুছিয়ে উঠছে। ভিনিসিয়াস জুনিয়র বলেন, নেইমার সম্ভবত পরের ম্যাচে এই যে নেক্সট ম্যাচ যেটা আছে সেটাতে ফিরছে, সবকিছু মিলে ব্রাজিলকেও আপনি আলাদা করে রাখতে পারবেন না। যে পথ চলাটা শুরু হয়েছে, এবার কম্পিটিশনটা অন্য লেভেলের হবে। আপনি যদি 32 দলের বিশ্বকাপ হতো, তো যদি আমরা হিসেব করি এই রাউন্ড প্রথম গ্রুপ পর্ব শেষ হয়ে যেটা রাউন্ড অফ রাউন্ড অফ 32 থার্টি টু হতো, যেটা শুরু আমরা হবে। আসলে ওইটাই মূল বিশ্বকাপ থেকেই শুরু করা যেতে পারে, যে আসল বিশ্বকাপের লড়াইটা শুরু হবে ওখান থেকে, যদিও একটা ম্যাচে খেলবে প্রত্যেকে ওখান থেকে আউট হয়ে রাউন্ড অফ 16-এ চলে যাবে, কিন্তু ওই লড়াইটা জমজমাট হবে আগের বিশ্বকাপগুলোর চেয়ে এবার।
আবু সাদাত, আপনি ব্রাজিলের কথা বলছিলেন, নেইমার হয়তো বা স্কটল্যান্ড ম্যাচ দিয়েই জয়েন হবেন। আমরা যদি একটু ছোট্ট করে জানতে চাই যে তার জন্য আফসোস হয় কিনা, যেখানে মেসি রোনালদোরা বয়সের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছেন এবং গোল্ডেন বুট জেতার জন্য দৌড়াচ্ছেন, সেখানে আসলে নেইমার শুরুই করতে পারেননি। ওই জায়গাটাতে তো একটু আফসোস হয়, কারণ নেইমারও তো একেবারে ন্যাচারাল ট্যালেন্টেড একজন প্লেয়ার। তিনি থাকলে, তিনি যদি আসলে পুরোপুরি ফিট থাকতেন, কোনো কোচই আসলে তাকে বসিয়ে রাখতেন না, প্রথম ম্যাচ থেকেই শুরুর একাদশেই রাখতেন। তো সেটা পাননি কোচ আনচেলত্তি, এটা তার জন্য দুর্ভাগ্য। নেইমারের জন্য দুর্ভাগ্য যে ক্যারিয়ারের লম্বা একটা সময় যতটা না আসলে মাঠে কাটিয়েছেন, তবে মাঠের সেই বিষয় নিয়ে দুর্ভাগ্যটা যতটা আসলে তিনি হয়তো বা কাটিয়ে তুলবেন স্কটল্যান্ড ম্যাচ দিয়ে, সেই প্রত্যাশা রাখছি। আবু সাদাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।